স্বাগত ডিবিসির দেশের সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা। বেলা 12:30টা থেকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গ্র্যান্ড ফ্লোরে এই কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। পরে সেখানে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরাও অংশগ্রহণ করেন। স্লোগান একটাই, ভিসির পদত্যাগ। উপাচার্যের পদত্যাগের আন্দোলনের শুরুতে প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করা হয়। পরবর্তীতে ভিসির বাসভবন শাটডাউন করে বিক্ষোভকারীরা। তবে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলমান রয়েছে। টাঙ্গাইলের মধুপুরে সড়কে বিদ্যুতের খুঁটি স্থাপনের কারণে হুমকির মুখে পড়েছে কয়েক হাজার গাছ। কর্তৃপক্ষ নকশায় ত্রুটির কথা স্বীকার করলেও গাছের অগ্রভাগ কেটেই স্থাপন করা হচ্ছে শত শত খুঁটি। এসব বৃক্ষ বাঁচাতে স্থানীয়রা অনুরোধ করলেও আমলে নেয়নি পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার। এদিকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কাছে নেই গাছ কাটার কোনো তথ্য। নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে জলবায়ু পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। দেশের কোথাও কোথাও তাপমাত্রার পারদ ছাড়িয়ে যাচ্ছে 40-এর অঙ্ক। তাপমাত্রা সহনীয় রাখতে যেখানে গাছের প্রয়োজন, সেখানে টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়া থেকে কারোবাজার পর্যন্ত 14 কিলোমিটার সড়কের দুপাশের ফলজ, বনজ ও ওষুধি ছোট বড় হাজার হাজার গাছের জীবন এখন সংকটে। অভিযোগ রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঞ্চালন লাইন স্থাপনের কারণে কাটা পড়বে শাল, গজারি, মেহগনি সহ বিভিন্ন প্রজাতির অন্তত পক্ষে 20,000 গাছ। এই নতুন লাইনের কারণে আমার এই গাছ কাটা পড়তেছে। আমরা চাই যে আমাদের গাছ থাকুক, বৈদ্যুতিক লাইন ওইটার মতোই করুক তারা। অনেক গাছ কাটা পড়তেছে, বড় বড় গাছটি একটু ফাঁকে দেন একসাল, তারা সব ফাঁকতে দেয় নাই, তারা গাছে তল দিয়ে গেছে। গাছ ও বনভূমি উজাড়ের ফলে জলবায়ু পরিস্থিতি সহনীয় মাত্রার বাইরে চলে যাচ্ছে দাবি পরিবেশ বিশেষজ্ঞদের। এটা স্বাভাবিকভাবেই এই খুঁটিগুলোকে সরিয়ে গাছগুলোকে রক্ষা করা সম্ভব। এই গাছগুলোকে কেটে বিদ্যুতের প্রবাহের ব্যবস্থা করি, তাহলে এই 30-40 বছরের গাছ আবার নতুন করে লাগাতে গেলে 30-40 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। নকশা ত্রুটির কারণেই এই পরিস্থিতি, বলছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পাশে দিয়ে নাও, মানে যাতে গাছগুলোও বাঁচে, রাস্তারও ক্ষতি না হয়। কোনো সময় যদি রাস্তা 10 ফিট বাড়ে, তাও যেন বিদ্যুৎ লাইনটা সেপে থাকে। এটা যারা পরিকল্পনা করছে, যারা এটা এক্সিকিউট করতেছে, তাদের সঙ্গে কথা বলতে। স্থানীয়দের লিখিত অভিযোগ পেলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। আর বন বিভাগ বলছে এসব বিষয়ে কিছুই জানে না তারা। তো মানুষের অভিযোগ আছে, আমরা পরিবেশের কথা চিন্তা করে মাথায় রেখে বিদ্যুতের লাইনটাও যেন আমরা স্মুথভাবে নিতে পারি। যখন এই কাজটা শুরু হবে সরজমিনে, আমি নিজে থেকে কিভাবে গাছগুলোকে বাঁচানো যায় এবং পাশাপাশি বিদ্যুৎ, যেহেতু এটা আমাদের ক্রাইম নিড, এটাও যেন ঠিক থাকে, এই ব্যবস্থাটা আমরা করবো ইনশাআল্লাহ। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের যে মধ্যপুরে যারা আছে সংশ্লিষ্টদের বলেছি, তারা তাদের সাথে যোগাযোগ করে কিভাবে এটা বন্ধ করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। চলতি অর্থ বছরে টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়ার গ্রিড থেকে গারোবাজার সাবস্টেশন পর্যন্ত 33 কেভি সঞ্চালন লাইন স্থাপন প্রকল্প বাস্তবায়ন করছে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণ ঘর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি ও বীজ সংরক্ষণ অধিদপ্তরের মাঠকর্মীদের দুর্নীতির কারণে এবছর সংরক্ষণ ঘরে রাখা যায়নি পেঁয়াজ। এতে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। পেঁয়াজ উৎপাদনে দেশের অন্যতম জেলা ফরিদপুর। নানা কারণে প্রতি বছরই এখানকার 30% পেঁয়াজই নষ্ট হয়ে যায়। তাই চাষিদের দীর্ঘদিনের দাবির মুখে সালথা ও বোয়ালমারী উপজেলায় 45টি করে 90টি সংরক্ষণ ঘর তৈরির উদ্যোগ নেওয়া হয়। এসব ঘর নির্মাণে ধীরগতি, কাজের মান খারাপ, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। পেঁয়াজ সংরক্ষণ করতে না পারায় ক্ষতির মুখে কৃষকরা। এই ঘরটা যদি আমরা যখন পেঁয়াজটা উঠেছি তার কিছুদিন আগে যদি পাতাম, তাহলে আমাদের একটু উপকার হতো। কাজেও ব্যাপক অনিয়ম হয়েছে, এস্টিমেট অনুযায়ী কোনো কাজ করে নাই, কাজের ডিজাইন পরিবর্তন করছে। 40,000 টাকা দিলে আমি বলছি যে ভাই টাকা তো দিব, আমি বলে সরকারি ঘর পাইছি, তো সরকারি ঘরে তো আমার টাকা দেওয়া লাগে। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের।
তারা যে কথা বলছে এখানে ঠিকাদার কোনো টাকা পয়সা নিচ্ছে বা ইয়ে করছে, এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে নাই বা এই বিষয়টা আমার জানাও নাই এবং সেটা নেওয়ারও কথা না। এই ধরনের অভিযোগ পেলে আপনি ব্যবস্থা নেবেন? না, অবশ্যই সঙ্গে সঙ্গে। সরকারি উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের উৎপাদিত পেঁয়াজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে, মনে করে এই কৃষি কর্মকর্তা। সালতা এবং বোয়ালমারী উপজেলায় 45টা করে ঘর চলতি বছরে নির্মাণ কাজ চলমান। ঠিকাদারের এই দেরি করার কারণ টাকা না পাওয়া। তারপরও ঠিকাদার কাজ বন্ধ রাখে না, একেবারে বন্ধ রাখে না, আস্তে আস্তে চলছে এবং এই মৌসুমে বাকি কাজগুলি খুব তাড়াতাড়ি শেষ হবে। জেলায় এবছর 6,77,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক নার্স দিবসেও উৎসবের আমেজ নেই, বরং দিবসটি বর্জন করে নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলন করেছেন নার্সরা। সকাল 9:30টায় নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, এইচএসসি পাশের পর 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স শেষ করেও তারা স্নাতকের সমমান পান না, এতে চাকরি ও উচ্চশিক্ষায় তারা বঞ্চিত হচ্ছেন। এদিকে একই দাবিতে আন্তর্জাতিক নার্স দিবস বয়কটের ডাক দিয়ে সাতক্ষীরায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতালের সামনে ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির আয়োজনে বিক্ষোভ হয়। রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সকালে রাঙ্গামাটির মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মৎস্য অবতরণ ঘাটে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এবছর কাপ্তাই হ্রদে 56 মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে। একই সাথে প্রায় 27,000 জেলেকে ভিজিএফ কার্ড দেয়া হবে। মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এ সময় যাতে কেউ মাছ ধরতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হবে। বন্ধের সময় ভিজিএফ এর মাধ্যমে 20 কেজি চাল থেকে বাড়িয়ে 40 কেজি করা হবে। প্রতিবছর হ্রদের কার্প জাতীয় মাছের প্রজনন ও প্রাকৃতিকভাবে বৃদ্ধির জন্য 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাস মাছ ধরা বন্ধ থাকে। অসাধু জেলে বা কিছু ব্যবসায়ীরা বিশেষ ক্ষতিকর জাল ব্যবহার করে, এগুলো দিয়ে যেভাবে মাছ ধরা হয় এটা একেবারে অপরাধের পর্যায়ে পড়ে। তো সেটার বিরুদ্ধে আমরা এমনিতে দেশের অন্যান্য জায়গায়ও যে অবৈধ ব্যবহার আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এখানেও সেটা ব্যবস্থা অবশ্যই নেওয়া। সাতক্ষীরা রাজশাহীর পর এবার আম সংগ্রহের দিন পঞ্জিকা প্রকাশ করল নওগাঁ। আগামী 22 মে থেকে চলতি মৌসুমের আম সংগ্রহ শুরু হবে। শুরুতেই আসবে আটি বা স্থানীয় জাতের আম, পর্যায়ক্রমে 30 মে গোপালভোগ ও খিরসাপাতি, 2রা জুন থেকে হিমসাগর, 5 জুন থেকে নাগফজলি বাজারজাত করা যাবে। এরপর 10 জুন থেকে হাড়িভাঙা, 18 জুন থেকে আমরুপালি সংগ্রহ করা যাবে। তবে নির্ধারিত দিনের আগেই কোনো বাগানে আম পাকলে স্থানীয় কৃষি অফিসের প্রত্যয়ন সাপেক্ষে সংগ্রহ করার অনুমতি মিলবে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই দিন পঞ্জিকা নির্ধারণ করা হয়। নওগাঁয় এবছর আমের ফলনের লক্ষ্যমাত্রা 3,80,000 মেট্রিক টন। 9 বছর পর আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় এই সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন। প্রায় 23,000 স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এতে অংশ নেবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে দেয়া হবে সম্মানসূচক ডিলিট ডিগ্রি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইয়াহিয়া আক্তার। সমাবর্তন উপলক্ষে এবার 80 থেকে 1 লক্ষ মানুষের সমাগম হবে। ওই দিন কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। যাতায়াতের জন্য শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ছাড়বে 100টি বিশেষ বাস এবং চলবে 4টি বিশেষ শাটল ট্রেন। ক্যাম্পাসে অভ্যন্তরীণ চলাচলের জন্য থাকবে শাটল বাস সার্ভিস। দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।